জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ডনের প্রতিবেদন, হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাতে যে ভয়ঙ্কর চক্রান্ত করছে ভারত। 3টি গণ অভ্যুত্থানে লাভবান হয়েছে বিএনপি, বের হলো গোপন সত্য। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের কুকর্মের গোপন ভিডিও ফাঁস। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনার ষড়যন্ত্রের গোপন ফোনালাপ। শেখ হাসিনার বিতর্কিত নির্বাচন নিয়ে বণিক বার্তার সাক্ষাৎকারে মুখ খুললেন সাবেক সেনা কর্মকর্তা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় 1.5 মাস আগে পদত্যাগ করে পালিয়ে ভারত চলে গেছেন। সব বিরোধীকে নির্মমভাবে চূর্ণ করে একজন স্বৈর শাসকের মতো 2009 সাল থেকে বাংলাদেশকে শাসন করেছেন হাসিনা। তার পিতা শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে একটি রীতি গড়ে তুলেছিলেন দেশে একদলীয় শাসন চাপিয়ে দেওয়ার উদ্দেশ্য, এবং তার অধীনে বহুদলীয় গণতন্ত্রের যে ক্ষতি হয়েছে তার প্রেক্ষিতে দেশে যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে তা অনেকাংশে প্রশমিত হয়েছে। পাকিস্তানের অনলাইন ডনে এক মন্তব্য প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিস্তারিত প্রতিবেদন সহকর্মী জান্নাতের ডেস্ক রিপোর্টে। যে শেখ হাসিনা নিজেকে আয়রন লেডি বা লৌহ মানবী হিসেবে নিজের ভাবমূর্তি তুলে ধরেছিলেন, তিনি কেন এত দ্রুততার সঙ্গে ক্ষমতা হারালেন তা অনুধাবন করতে আগ্রহী বিশ্বের বুদ্ধিজীবীরা। শেখ হাসিনার দল আওয়ামী লীগ তার পায়ের নিচের মাটি উল্লেখযোগ্যভাবে হারিয়েছে, তবে তারা আবার ফিরে আসার চেষ্টা করবে এই যুক্তিতে যে দেশটিতে ধর্মনিরপেক্ষতার প্রতিনিধিত্ব করে তারা। তার 15 বছরের শাসনামলে জাতীয় জীবনের প্রতিটি পর্যায়ে তার দল নিজেদের ছড়িয়ে দিয়েছে। তার অধীনে দেশটি উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন দেখেছে, যদিও তা অংশগ্রহণমূলক ছিল না। পররাষ্ট্রনীতিতে শেখ হাসিনা ভারতের আধিপত্যকে পুঁজি করাকে বেছে নিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় মানুষের কাছে এই পরিস্থিতি ছিল নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা। এখন বাংলাদেশে ভারতের স্থান সংকুচিত হয়েছে, তবে এটা প্রমাণিত যে তারা এখানে তাদের প্রভাব সুরক্ষিত রাখতে সব চেষ্টা করবে। ভারতের কাছে 4000 কিলোমিটার দীর্ঘ স্পর্শকাতর সীমান্ত এবং তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সক্রিয় বিদ্রোহীদের উপস্থিতিতে নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ আগ্রহের বিষয়। ভারতের নেতাদের জন্য তাৎক্ষণিক চ্যালেঞ্জ হলো তাদের দেশে শেখ হাসিনার উপস্থিতি কিভাবে মোকাবেলা করবে। তিনি যতদিন দিল্লি থাকবেন ততদিন দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের উন্নতি হবে বলে মনে হয় না। দুই দেশ 2013 সালে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করার প্রেক্ষিতে বাংলাদেশের অনেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার সহযোগীদের বিরুদ্ধে যে বিপুল সংখ্যক ফৌজদারি মামলা হয়েছে তার মুখোমুখি দাঁড় করানোর আহ্বান জানিয়েছেন। যে ঘটনা বাংলাদেশে পরিবর্তন এনেছে তা বর্ণনা করতে গিয়ে হেরফের করে বর্ণনা করার চেষ্টা করেছে ভারত। ভারতীয় গবেষক ও মিডিয়া বর্ণনা করছে যে বাংলাদেশে যে পরিবর্তন এসেছে তা দেশটিকে মুসলিম উগ্রবাদের দিকে নিয়ে যাবে। বাংলাদেশে হিন্দুদেরকে টার্গেট করা হয়েছে, তবে এই অভিযোগের প্রায় পুরোটাই যে গুজব তা বিবিসির রিপোর্টে বলা হয়েছে। হাস্যকরভাবে ভারতেই উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে ধর্মীয় নিপীড়ন। বাংলাদেশের এই পরিবর্তনে বিদেশিদের সম্ভাব্য জড়িত থাকার বিষয় প্রতিষ্ঠিত করতে মরিয়া ভারত, কিন্তু আসলে এই পরিবর্তন পুরোপুরি অভ্যন্তরীণ। শেখ হাসিনার নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে আত্মত্যাগ করা ছাত্ররা বাংলাদেশে এই পরিবর্তন এনেছেন, তারা এটাকে অসম্মান দেখানোর চেষ্টা করছে। স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশের সংঘটিত গণ অভ্যুত্থানগুলোর মাধ্যমে রাজনীতিতে ঘটেছে বড় পট পরিবর্তন। বিশেষ করে 1975, 1990 এবং সর্বশেষ 2024-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের বাঁক বদল ঘটেছে। তবে এইসব অভ্যুত্থানের রাজনৈতিক দল হিসেবে দৃশ্যত লাভবান হয়েছে বিএনপি, এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে বৈশ্বিক গণমাধ্যম বিবিসি। বিবিসি জানায়, গণ অভ্যুত্থান এবং এর পরবর্তী সময়ের পরিক্রমা বিশ্লেষণ করে দেখা গেছে 1975 সালের গণ অভ্যুত্থানের পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে প্রতিষ্ঠা করেন নতুন রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা বিএনপি। 1990-এর স্বৈরাচার হটানোর গণ অভ্যুত্থানের পরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি। আর সর্বশেষ চলতি বছরে ঘটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ সময় পর রাজনীতির মাঠে সরব এবং ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে বিএনপির। মোটা দাগে প্রথম দুটি গণ অভ্যুত্থানে রাজনৈতিক শূন্যতার সুবিধা পেয়েছিল বিএনপি। প্রতিটি গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ অত্যন্ত নেতিবাচক রূপেই ধরা দিয়েছিল সাধারণ মানুষের কাছে, ফলে নতুন রূপে ফিরে আসার সুযোগ পেয়েছিল বিএনপি। জনবিদ্রোহ বা জনরোষের ফলে যে সরকার পরিবর্তন হয়েছে সেটা রাজনৈতিক ফসল বিএনপি ঘরে তুলেছিল। ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে 1975 সালের আগে বাকশালকে কেন্দ্র করে জনসাধারণের মনে মারাত্মক রাজনৈতিক অসন্তোষ বিরাজ করছিল।
1975 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে থেকে রক্ষী বাহিনী এবং বাকশাল ইস্যুতে মুজিব বিরোধী মনোভাব প্রবল হয়ে উঠেছিল। আর শেখ মুজিবকে হত্যার পর বাংলাদেশে স্পষ্টত এক রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিল, যা পূরণ করার মতো কোনো রাজনৈতিক দল সে সময় ছিল না। এমনকি তখনও বিএনপি প্রতিষ্ঠিত হয়নি। শেখ মুজিবের পর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসেন খন্দকার মোশতাক আহমেদ, যিনি আওয়ামী লীগেরই নেতা ছিলেন। 1975 সালের 3রা নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে বিদ্রোহ হয়। সংকটের শুরু জিয়াউর রহমানকে গৃহবন্দী করে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফের অভ্যুত্থানের মাধ্যমে। তবে জিয়াউর রহমানের সমর্থনের সামরিক বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ পথে নেমে এসেছিল। প্রথমে বেনজির, এবার আজিজ ও ওবায়দুল কাদের একে একে ফেঁসে যাচ্ছে সবাই। আজিজ আহমেদ ডাকনাম ফারুক এক সময়ের মহাপরাক্রমশালী জেনারেল, কাজ করতেন খেয়াল খুশি মতো। তিনি একজন আদর্শ ভাইও বটে। শীর্ষ সন্ত্রাসী ভাইদের বাঁচাতে আজিজ আহমেদের ভূমিকা ছিল অভাবনীয়। সন্ত্রাসী ভাইদের নানা সুবিধা ফাঁসি থেকে বাঁচানো, ব্যবসায়িক সহায়তা, অনৈতিক সুবিধা, সন্ত্রাসীর তালিকা থেকে বাদ দেয়া, ইন্টারপোলের রেড নোটিশ গায়েব, নাম পরিবর্তন, ভুয়া এনআইডি ও পাসপোর্ট তৈরিতে সহায়তা, ফ্ল্যাট, প্লট, বাড়ি, গাড়ি, হোটেল, রিসোর্ট, এমনকি বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনে ভাইদের সহায়তা করেছেন এই দাপুটে জেনারেল। আলোচিত ছিলেন নিজের কর্মগুণেও। শুধু ভাইদের জন্য নয়, নিজেও রিসোর্ট, বাংলো, বাড়ি, ফ্ল্যাট, প্লট, শতবিঘা জমি কিনে তেলাসমাতি দেখিয়েছেন। অনিয়ম ও পদ ব্যবহার করে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছেন আজিজ। দেশজুড়ে তাকে নিয়ে চলছে নানা আলোচনার সমালোচনা। নামে বেনামে যত সম্পদ মানব জমিনের অনুসন্ধানে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মিলেছে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর পরিচালকের পদে ছিলেন ডিসেম্বর 2007 থেকে ডিসেম্বর 2010 পর্যন্ত। অনেকেরই অভিযোগ, শেখ হাসিনার 15 বছরের ক্ষমতা আঁকড়ে রাখায় তারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ডিজিএফআই তার সময়কাল ও পরবর্তী সময়ের সংস্থাটি এবং দেশের রাজনীতিতে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে একটা জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন। তিনি সাক্ষাৎকারে শেখ মামুন খালেদকে জিজ্ঞাসা করা হয়, তিনি 2 মেয়াদে ডিজিএফআই এর গুরুত্বপূর্ণ শীর্ষ পদে ছিলেন। ওই সময়কালে ডিজিএফআই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, জুন 2008 সালে অর্থাৎ 1/11 চলার সময় কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো সিআইডির দায়িত্ব পান। ওই সময় তিনি দ্বিতীয় এফআইআর ডিজিকে রাজি করান। সেই সময় ছিলেন জেনারেল গোলাম মোহাম্মদ। উনি আবার তখন সেনাবাহিনীর প্রধানকে রাজি করান এবং তারা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন। তিনি বলেন, এরপরেই তো 2008 সালের 28 ডিসেম্বর নির্বাচন হলো। এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার যখন ক্ষমতায় আসে, এরপর তিনি আরও 1 বছর ডিজিএফআই এর পরিচালকের দায়িত্বে ছিলেন। সাক্ষাৎকারে উঠে আসে, বিডিআর বিদ্রোহের ঘটনা প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হয়। ওই সময় তিনি জিআইএফ এর পরিচালকের দায়িত্বে ছিলেন। এই ঘটনা ঘটার আগে এই বিষয়ে কোনো তথ্য কি তার কাছে ছিল কিনা বা কোনো তথ্য পেয়েছিলেন